আসসালামু আলাইকুম। টেক টক বাই ইমরুলের নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আজকের এই ভিডিওতে যেহেতু আমি বিকাশ নিয়ে অনেকগুলো পোস্ট দিয়েছি ভিডিওতে। তো আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব যে বিকাশ এজেন্টের ব্যবসাটা কেমন? মানে অনেকেই কোয়েশ্চেন করেন, অনেকেই প্রশ্ন করেন যে আমি যদি একটা বিকাশের এজেন্টের একটা অফিস দেই, তাহলে আমার জন্য কতটা লাভজনক হবে? মানে আপনি যদি এটা বিকাশ এজেন্ট হন, তাহলে সে ব্যবসাটা কতটুকু লাভজনক? শুধুমাত্র বিকাশ না, বিকাশ হতে পারে, নগদ হতে পারে, রকেট হতে পারে। আপনি একই সাথে দেখা যাচ্ছে একটা অফিস দিলেন, একই সাথে বিকাশ ব্যবহার করলেন, নগদ ব্যবহার করলেন, আ রকেট ব্যবহার করলেন এবং সেটা থেকে আপনি লেনদেন শুরু করলেন। মানে আপনার এটা একটা ব্যবসায় রূপান্তর করলেন। তো আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে বিকাশ, নগদ এবং রকেটের যদি এজেন্ট ব্যবসা দেয়া হয়, তাহলে সেটা কেমন ব্যবসায়িকভাবে কতটুকু মুনাফা হবে বা ব্যবসাটা কেমন ওভারঅল, আমি সেই বিষয়ে আলোচনা করছি। তো প্রথম প্রশ্ন, যে আপনি যে একটা এজেন্ট দিতে চাচ্ছেন, বিকাশের যে একটা এজেন্ট দিতে চাচ্ছেন, মানে বিকাশের একটা অফিস দিতে চাচ্ছেন, তাহলে এর প্রথম পদক্ষেপটা কী? মানে আপনি কিভাবে এই এজেন্টটা নিবেন বা হচ্ছে এই অফিসটা আপনি দিবেন? আচ্ছা, সেটার উত্তর হচ্ছে, মনে রাখবেন যে বিকাশ, নগদ, রকেট প্রত্যেকেই সরাসরি তারা নিজেরা এগুলো পরিচালনা করে না। তাদের দেখা যাচ্ছে হেড অফিস আছে ঢাকাতে, তারা তো ঢাকা থেকে এসে আপনাদের দেখভাল করতে পারবে না। আপনারা কোথায় এজেন্টের অফিস দিলে ভালো হবে, কোথায় দিলে ভালো হবে না, এটা তো তারা তারা তো ঠিক করতে পারবে না। এজন্য তারা ডিস্ট্রিবিউশন হাউস দেয়। মাথায় রাখেন, তারা একটা ডিস্ট্রিবিউশন হাউস দেয়। এখন এই ডিস্ট্রিবিউশন হাউসটা জেলা এলাকায় হইতে পারে, থানা এলাকায় হইতে পারে। ধরেন আপনি একটা গ্রামে বসবাস করেন, তাহলে আপনার যে থানা আছে সেই থানাতে হয়তো ডিস্ট্রিবিউশন হাউস কেউ না কেউ নিবে বা সেখানে একজন ওই দায়িত্বটা নিবে, যেহেতু তাদেরও একটা প্রফিট থাকে। ডিস্ট্রিবিউশন হাউস যারা নেয় তারাও একটা কমিশন পায়, প্রফিট পায়। অথবা এমনও হইতে পারে আপনার জেলাতে ডিস্ট্রিবিউশন হাউস থাকতে পারে। এই যে বিকাশ, নগদ এবং রকেটে ডিস্ট্রিবিউশন হাউস থাকতে পারে। তো ধরলাম জেলাতে না, আপনি একটা গ্রামে বসবাস করেন, ওই গ্রামের যে থানাতে আপনার গ্রামটা অবস্থিত বা যে উপজেলায় আপনার গ্রামটা অবস্থিত, ওই থানাতে হয়তো একটা ডিস্ট্রিবিউশন আছে, সেটা বিকাশের হোক, রকেটের হোক, নগদের হোক। এখন এই ডিস্ট্রিবিউশন যে হাউস আছে, এই ডিস্ট্রিবিউশন হাউসগুলো পরিচালনা করে এসআর দ্বারা। আহ, এসআর দিয়ে পরিচালনা করে, আর পরিচালনা করে আপনার ডিএসও দিয়ে, ঠিক আছে? তো এই যে এসআর এবং ডিএসও, এই যে যারা থাকে, বিশেষ করে ডিএসও, তার একটা কাজ থাকে এই এই ডিস্ট্রিবিউশন হাউসের আন্ডারে। কিন্তু এরাও কিন্তু এই ডিস্ট্রিবিউশন হাউসগুলো কিন্তু আপনার বিকাশ বলেন, নগদ বলেন, রকেট বলেন, এদের কিন্তু কর্মচারী এরাই হায়ার করে। বিকাশ সরাসরি হায়ার করে না, এরা থেকেই, এদের মাধ্যম দিয়েই এই যে এসআর হায়ার করা হয়, ঠিক আছে? তার পরবর্তীতে আপনার পরবর্তীতে তারা তাদের ভেতর থেকে হয়তো প্রমোশন পেয়ে ডিএসও হয়। মানে এক কথায় এই যে কর্মচারীগুলো বিকাশ, নগদ, রকেটে কর্মচারীগুলো এরা হায়ার করে। তো এই ডিএসও আপনার হচ্ছে কাজ হবে যে দেখবে যে এই বাজারে বা এই এলাকাতে কোনো বিকাশের কোনো এজেন্ট নাই, ঠিক আছে? ভালো করে বুঝলেন। মনে করেন আপনি একটা গ্রামে বসবাস করেন, ওই গ্রামেতে ধরেন গ্রামটা অনেক বড়, তার একটা বাজার আছে, এই বাজারে কোনো বিকাশ, নগদ নগদ বা রকেটের কোনো এজেন্ট নাই। তখন তারা ভাববে যে এখানে তো এজেন্ট নাই, তাহলে কে দেখি এখান থেকে কেউ এজেন্ট নিয়ে আয় কিনা আমাদের মাধ্যমে। অথবা দেখা যাচ্ছে গ্রামটা বা বাজারটা অনেক বড়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বাজারে একটা তো হইলেও হবে না, কমসে কম দুইটা বা তিনটা। তারা পয়েন্ট নির্ধারণ করবে যে কোন কোন জায়গায় এই আপনার এজেন্টের অফিসগুলো হইলে ভালো হয়। তো দেখা যাচ্ছে আহ, এক এক যদি অলরেডি একজন নিয়ে থাকে, এই অফিসটা নিয়ে থাকে, বিকাশের অফিস যদি অলরেডি এজেন্ট নিয়ে থাকে, বিকাশ বলেন, নগদ বলেন, রকেট বলেন, আমি বারবার বলতেছি না এই বিষয়টা, যদি কেউ নিয়ে ফেলে তাহলে কিন্তু সেখানে আর তারা দিবে না, এজেন্ট দিবে না। তারা কি করবে? দেখা যাচ্ছে যদি বাজারটা বড় হয়, তারা চেষ্টা করবে যে বাজারের অন্য এক প্রান্তে বা পাশাপাশি অন্য একটা পয়েন্টে সেখানে দেওয়া। এক কথায় এই যে ডিএসও, সে নির্ধারণ করবে যে কোন পয়েন্টে কতটা এজেন্ট হইলে ভালো হয়, কোথায় কোথায় এজেন্ট দিলে ভালো হয়। শহর এলাকায় বেশি এজেন্ট লাগে, গ্রাম এলাকায় হয়তো কম লাগে। মানে এক কথায় কোন লোকেশনে কতটুকু এজেন্ট হবে সেটা তারা তারা নির্ধারণ করবে। তো এখন আপনি যদি এজেন্ট নিতে চান, তাহলে আগে আপনার লোকেশন সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনার যদি গ্রামে আপনি নিয়ে নেন,
বেশিরভাগ শহর এলাকায় হইতে পারে, গ্রাম এলাকাও হইতে পারে। গ্রামে দেখতে হবে কে অলরেডি বিকাশের এজেন্ট নিয়েছে। যদি অলরেডি একটা গ্রামে যদি দেখা যাচ্ছে ছোট্ট একটা গ্রাম, অলরেডি একজন আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি হয়তো আর একজনের নিতে পারবেন যদি লেনদেন বা সেখানকার মানুষজন বেশি থাকে। এখন যদি দেখেন যে কোনোটাই নাই, বিকাশের কোনো এজেন্ট নাই, তখন আপনি তো ইজিলি নিতে পারবেন। আপনি অ্যাপ্লাই করলে আপনাকে অবশ্যই এজেন্টের দায়িত্ব দিবে। এখন যদি দেখেন যে সেখানে অলরেডি 2-3টা এজেন্ট আছে, তাহলে কিন্তু আপনাকে এজেন্টের এই যে অফিসটা আপনার দিবে না। বিকাশ, নগদ, রকেট বলেন, এটা কিন্তু এজেন্টের দায়িত্ব আপনাকে দিবে না। তো অবশ্যই আপনার লোকেশনটা মেইন, এমন লোকেশন আপনাকে সিলেক্ট করতে হবে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে অলরেডি এজেন্ট, বিকাশের অতিরিক্ত এজেন্ট নাই বা বিকাশের এজেন্টের সেখানে লেনদেন নাই, এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা গেল। এইবার দ্বিতীয়ত আপনার প্রশ্ন হইতে পারে, ঠিক আছে আমি এজেন্ট নিলাম, তাহলে আমার প্রফিটটা কেমন হবে? এই যে বিকাশের যে লেনদেন করব, আমার প্রফিটটা কেমন? এটা আপনারা অনেকেই জানেন না। আমার এক ছোটো ভাই এই বিকাশ, নগদ, রকেট এগুলোর বিজনেস করে। তার একটা সে নিজেই এজেন্ট হিসাবে কাজ করে, তো সেখান থেকে সে লেনদেন করে। তো এই যে বিকাশের যে এজেন্ট হিসেবে কাজ করে, বিকাশ, নগদ, রকেটের, তো তার মাধ্যমে আমি এগুলো সব কিছু শুনছি, শুনে বুঝে আপনাদেরকে এই বিষয়গুলো জানাচ্ছি। তো তার মাধ্যম দিয়ে আমি খুব সুন্দরভাবে এগুলো এক্সপ্লেন নিয়েছি। তো মূল যে বিষয়, কত টাকা আপনারা লাভ করতে পারবেন। আচ্ছা, প্রতি হাজারে যদি আপনারা সেন্ড মানি করেন এজেন্ট নাম্বার থেকে, বিকাশ এজেন্ট নাম্বার থেকে সেন্ড মানি করেন, তাহলে আপনারা পাবেন 4 টাকা। সেটা বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক। আপনারা যদি সেন্ড মানি করেন এজেন্ট থেকে, আপনাদের এজেন্ট নাম্বার থেকে, তাহলে পাবেন 4 টাকা। যদি ক্যাশ আউট করেন পাবেন 4 টাকা। অর্থাৎ আপনাকে 4 টাকা প্রফিট দিবে প্রতি হাজারে, মাথায় রাখেন। সেটা সেন্ড মানি করেন, আপনারা সেন্ড মানিও করতে পারেন, আবার ক্যাশ আউটও করতে পারেন, আপনারা 4 টাকা প্রতি হাজারে প্রফিট পাবেন। এখন যদি আমি আপনাদেরকে বলবো, মানে আপনারা যেখানে অফিসটা নেবেন, এজেন্টটা নেবেন, এজেন্টের অফিসটা নেবেন, অবশ্যই দেখবেন যে লেনদেন যেন ভালো হয়। যদি প্রতিদিন আপনারা 5,000 10,000 টাকার অনলি লেনদেন করেন, তাহলে তো আপনাদের বেশি প্রফিট হবে না। সেন্ড মানি থেকে আপনার 4 টাকা পাইলেন, যদি কত 40 টাকা, আর ক্যাশ আউট করলেন ধরলাম 10,000 টাকা, কত 40 টাকা 80 টাকা, এটা কিন্তু প্রফিটেবল বিজনেস হবে না সেক্ষেত্রে। এখন একটা নিয়ে তো আপনারা নামবেন না, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বিকাশও নিয়ার, নগদও নিয়ার, রকেটও নিয়ার, সবগুলো নিয়ে একসাথে নামলে যদি লেনদেন ভালো করতে পারেন, অবশ্যই সেটা প্রফিটেবল বিজনেস হিসেবে কাউন্ট হবে। তাহলে অবশ্যই নাম্বার 1 আপনাদের লোকেশন সিলেক্ট করতে হবে, এমন লোকেশন নিতে হবে অলরেডি সেখানে 2-3টা এজেন্ট নাই, অথবা এমন জায়গা সিলেক্ট করতে হবে যেখানে লেনদেনের প্রবাহ অনেক ভালো থাকে। যদি সেই জায়গা আপনারা সিলেক্ট করতে পারেন, অবশ্যই সেটা প্রফিটেবল আপনাদের জন্য হবে। এখন এই 2টা বিষয় আপনাদেরকে বললাম। এখন এর ভিতরে আপনারা অনেকেই ভাবে, মানে অনেকে প্রশ্ন করেন যে না, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েও কি বিজনেস করা যাবে কিনা? না, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে অনেস্টলি আপনারা বিজনেস করতে পারবেন না, কারণ পার্সোনাল অ্যাকাউন্টের একটা লিমিট থাকে। দেখুন, আমি তো তার আগে আমি একটা বিষয় জানিয়ে দেই। এজেন্ট যেটা, বিকাশের এজেন্ট, এদের কোনো কিন্তু লিমিট নাই। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন কত অ্যাকাউন্ট আপনি এজেন্টে রাখতে পারবেন? আপনি আনলিমিটেড টাকা রাখতে পারবেন। আপনি কত ঢুকাইতে পারবেন? এই যে ডিস্ট্রিবিউশন হাউস কিন্তু আপনার টাকা ঢুকাবে, ঠিক আছে? এদের মাধ্যমে কিন্তু আপনাদেরকে টাকা ঢুকাইতে হবে। এরা এসআর পাঠাই দিয়ে প্রত্যেকটা এলাকায়, প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে একটা থানার আন্ডারে যতগুলো পয়েন্ট আছে বিকাশের এজেন্ট পয়েন্ট, সেখানে এসআর পাঠায় দেয়। এসআরের কাছ থেকে আপনাকে টাকা লোড দিয়ে নিতে হয়, ঠিক আছে? এইভাবে আপনি লোড দিবেন, তারপরে আপনি যত খুশি সেন্ড মানি করতে পারবেন, যত খুশি ক্যাশ আউট করতে পারবেন এজেন্ট নাম্বার দিয়ে। এতে কোনো পরিমাণ লিমিট নাই। কিন্তু হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না, আমি পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করব, সেখান থেকে যদি ব্যবসাটা আমি পরিচালনা করি, সেটা কেমন হবে? না, সেটা হবে না। কারণ আপনারা অলরেডি এই বিষয়ে জানেন যে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টের কিন্তু একটা লিমিট আছে। এই দেখেন, সেন্ড মানির লিমিট, এটা কিন্তু আগে 25,000 ছিল এবং 1.5 লক্ষ টাকা ছিল, আপনারা আগেই জানেন। এটা রিসেন্ট এই ঈদের মাসের জন্য এই লিমিটটা বাড়ানো হয়েছে। এটা দৈনিক আপনার সেন্ড মানি লিমিট করছে 50,000 এবং মাসিক লিমিট করছে 3 লক্ষ টাকা। এটা কতদিন থাকবে কেউ জানে না, তবে এখন বর্তমান লিমিট এখন এটাই। আরেকটা বিষয় দেখেন, যদি আপনি মনে করেন যে না, এজেন্ট থেকে ক্যাশ আউট করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু দৈনিক আপনি 30,000 টাকার ক্যাশ আউট করতে পারবেন, আর আপনি মাসে করতে পারবেন 2 লক্ষ টাকার। তাহলে আপনি এই এই যে পার্সোনাল দিয়ে তো আপনি অবশ্যই ব্যবসা পরিচালনা করতে পারবেন না। কারণ মনে করেন আপনি সেন্ড মানি ধরলেন, 50,000 টাকা লেনদেন করলেন, 25,000 টাকা পর্যন্ত তো আপনার 5 টাকা করে চার্জ কাটবে, তাই না? 25,000-এর পর থেকে আপনার 10 টাকা করে ফি কাটবে। তাহলে সেন্ড মানি করে আপনি যে 4 টাকা প্রফিট পাবেন, উল্টা তো আপনার 5 টাকা বা 10 টাকা পকেট থেকে কাটতেছে। আবার এজেন্ট থেকে আপনি ক্যাশ আউট করবেন, ঠিক আছে, এজেন্ট থেকে মাঝে মাঝে বুঝলাম যে 14 টাকা 14.5 টাকা আপনার এখানে কাটে, যদি আপনি ওইভাবে করেন
প্রিয় নাম্বার টাম্বার দিয়ে করেন, ঠিক আছে বুঝলাম যে আপনি ওদের কাছ থেকে 20 টাকা করে নিলেন, সেক্ষেত্রে আপনার ক্যাশ আউটের জন্য এখন তো মানুষ বোকা নাই ভাই, এখন 20 টাকা কে বেশি দেবে বলেন, এখন সবাই মেপে মেপে দেয়, 18 টাকা যে 50 পয়সা যেটা হয় সেটাই দেয়, আবার অনেকে প্রিয় নাম্বার এগুলো বোঝে, ঠিক আছে ওইভাবে মনে করেন একটা পয়েন্ট থেকে সে ক্যাশ আউটের নাম্বারটা প্রিয় নাম্বার করে রাখে, প্রিয় এজেন্ট নাম্বার, তারপরে সেখানে সে ক্যাশ আউট করে 14 সাড়ে 14 টাকায়, সেক্ষেত্রে সে তো ওইটাই চাইবে, আপনাকে তো অবশ্যই সেন্ড মানি করবে না, তাই না? এখন অনেকেই ভাবে যে না আমি পার্সোনাল অ্যাকাউন্টে নিব, আপনি কতটুকুই নিতে পারবেন, আপনার তো একটা লিমিট আছে। দেখেন লিমিটে আরও আপনার একটা বিষয় আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে দেখেন এই যে আপনি একজন বিকাশ হোল্ডার যে কোনো মুহূর্তে তার অ্যাকাউন্টে সর্বোচ্চ 5 লাখ টাকা রাখতে পারবেন। দেখেন আপনি পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু মাত্র 5 লক্ষ টাকা রাখতে পারবেন, এর বেশি রাখতে পারছেন না। তাহলে আপনি সেটা দিয়ে লেনদেন করবেন কিভাবে? আপনার তো এজেন্ট নাম্বারে দৈনিক 5 লাখ, এমনও হইতে পারে 5 লাখ টাকার লেনদেন করতে হচ্ছে আপনার। যদি আপনার ব্যবসাটা খুব ভালো পর্যায়ে থাকে, আপনার তো মিনিমাম 1-2 লাখ টাকা তো আপনার অ্যাকাউন্টে রাখতেই হবে ব্যবসা পরিচালনা করতে গেলে, আর যদি ভালো পয়েন্টে হন তাহলে তো 5 লাখ টাকা রাখতেই হবে। তো বিকাশ পার্সোনাল দিয়ে আসলে সত্য কথা বলতে আপনারা লেনদেন বিজনেসটা করতে পারবেন না, এটা আমি জাস্ট প্রাসঙ্গিক ক্রমে বলে দিলাম, অনেকে এই প্রশ্নটা মনে থাকতে পারে। জাস্ট আপনি পার্সোনাল নাম্বার রেখে দিলেন মাঝে মাঝে লেনদেন টেনদেন করার জন্য, দেখা যাচ্ছে হঠাৎ করে একটা কাস্টমার পাইলেন, বললেন যে 1020 টাকা দেন ভাই, আপনি পার্সোনালে নিয়ে নিলেন, নিয়ে সেটা পরে ক্যাশ আউট করলেন, জাস্ট এটা আমি জাস্ট বোঝানোর সাথে বোঝাচ্ছি। কিন্তু আসলে পার্সোনাল দিয়ে আপনি বিজনেস করতে পারবেন না, অবশ্যই আপনাকে বিকাশ যে এজেন্ট নাম্বার সেটা নিতে হবে। এজেন্ট নাম্বার এটা নিতে গেলে আপনাদেরকে ডিস্ট্রিবিউশন হাউসের সাথে আগে কন্ট্যাক্ট করতে হবে, ডিস্ট্রিবিউশন হাউস এসআর পাঠাবে, তারপরে আমি যেটা বললাম ডিএসও আছে ওদের, তারা সেখানে দেখবে যে এই জায়গাটায় আসলে আমরা যদি এজেন্ট দেই সেটা প্রফিটেবল হবে কিনা, অলরেডি সেখানে আরও কয়েকটা এজেন্ট আছে কিনা, এজেন্টের অফিস আছে কিনা, তো এইগুলো বিচার টিচার করে আপনার সব কিছু বিচার বিবেচনা করে তারপরে আপনাকে দিবে। তারপরে আপনাকে এই যে বিকাশের অফিস বা এজেন্টের অফিসটা দেবে। তবে শুধুমাত্র মাথায় রাখবেন, শুধুমাত্র বিকাশের এজেন্টের অফিস নিয়ে আপনারা কিন্তু বিজনেস রান করতে পারবেন না। বিকাশের পাশাপাশি নগদ নেবেন, রকেট নেবেন, সব কিছু নিয়ে একসাথে যদি ভালোভাবে পরিচালনা করতে পারেন অবশ্যই আপনাদের ব্যবসাটা লাভজনক হবে। তো আপনারা যারা বিকাশের এজেন্ট ব্যবসা করতে চান, ঠিক আছে, এজেন্টের বিজনেস করতে চান, তারা অবশ্যই ডিস্ট্রিবিউশন হাউসের সাথে কন্ট্যাক্ট করেন আজই। তো এই বলে আমি আমার ভিডিওটাই শেষ করতেছি এখানেই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা লাইক করবেন এবং যে কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, জাযাকাল্লাহু খাইরান।